Bismillahirrahmanirrahim. Welcome to Pediatric Basic Clinical Class. This is Dr. Arif Rabbani, FCBS Pediatrics, going to present the class. এই ক্লাসটা শিশু বিষয়ের উপর, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স। আর আমার সামনে আপনারা যারা উপবিষ্ট আছেন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সম্মানিত ডাক্তারবৃন্দ, যারা অলরেডি ইতিমধ্যে ইন্টার্নশিপ শেষ করেছেন, অনেকেই ইন্টার্নশিপ শেষ করে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চলে আপনারা জেনারেল প্র্যাকটিশনার হিসেবে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আমাদের উদ্দেশ্য হলো আপনারা যে চিকিৎসা সেবাটা দিয়ে আসতেছেন সেটা ঠিক, সেটা যাতে আরো জুডিশিয়াল হয়, আরো রেশনাল হয়, হ্যাঁ, মানুষ যাতে আরো বেশি সেবা পায়, সেই জন্য বিষয়ভিত্তিক এই জিপি ক্লাসের আয়োজন করা। আমরা আজকে পেডিয়াট্রিক্স এর বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। আমরা টপিকসটা আলোচনা হবে সিনারিও ভিত্তিক। আমরা একটা সিনারিও বললাম যে একটা বাচ্চা জ্বর নিয়ে আসলো, একটা বাচ্চা কাশি নিয়ে আসলো, একটা বাচ্চা খিঁচুনি বা কনভালশন নিয়ে আসলো, একটা বাচ্চা কেন বড় হচ্ছে না, একটা বাচ্চা মোটা হয়ে যাচ্ছে। এই যে মায়েদের বিভিন্ন কনসার্ন বা বিভিন্ন প্রবলেম নিয়ে যখন আসবে, তখন সেই বাচ্চাটাকে আমরা কিভাবে এভালুয়েট করব। আমরা বাচ্চাদেরকে মায়ের কথা শুনবো, তাদেরকে কিছু কোশ্চেন করব, দেন বাচ্চাটাকে পা থেকে মাথা পর্যন্ত ক্লিনিক্যাল এক্সামিনেশন করব। এগুলো করার পর আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছার চেষ্টা করব। ইনিশিয়ালি কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকবে, দেন আমরা একটা ডায়াগনোসিসে উপনীত হব। আফটার দ্যাট ইফ নিডেড এন্ড ফাইনাল ম্যানেজমেন্ট। সো আমরা একটা সিনারিও দিয়ে শুরু করি। যেমন a child has fever for less than 7 days. একটা বাচ্চা সাপোজ 3 দিন, 4 দিন, 5 দিন বা 6 দিনের জ্বর নিয়ে আসছে। দেন what will be our diagnosis? তো যখনই একটা বাচ্চা 7 দিনের কম জ্বর নিয়ে আসছে, আমাদের মাথায় 3টা জিনিস থাকবে। একটা হলো ফেরিঙ্গোটনসিলাইটিস, আমরা যে উপরের দিকে চিন্তা করি। নেক্সট হলো ইউটিআই, এন্ড থার্ড হলো ফিভার উইদাউট এ সোর্স। মানে বাচ্চার মা অনেক কথাবার্তা বলছে যে বাচ্চার কাশি আছে, বাচ্চা ঠান্ডা আছে, বাচ্চার পেটে ব্যথা আছে, বাচ্চার প্রস্রাবের প্রবলেম আছে বা নাই, ফিভারটা লো গ্রেড ও হাই গ্রেড। আমরা বিভিন্ন কোশ্চেন করার পর আমরা কোনো কিছুতে পৌঁছাতে পারতেছি না, তখন ফিভার উইদাউট এ সোর্স আর ফিভার উইদাউট এ ফোকাস বলে এটাকে। তো আমাদের প্রথমেই আমরা ফেরিঙ্গোটনসিলাইটিস নিয়ে একটু আলোচনা করব, যে একটা বাচ্চাকে আমরা কখন বলবো তার ফেরিনজাইটিস বা কখন বলবো টনসিলাইটিস। তো বাচ্চাটা রাইনুস আছে কিনা জিজ্ঞেস করব, তার কাশি আছে কিনা জিজ্ঞেস করব, তার কোনো গলা ব্যথা আছে কিনা জিজ্ঞেস করব, এবং তাকে মা অনেক সময় বলবে যে বাচ্চাটার মুখ দিয়ে লালা পড়ে, বাচ্চাটা খাইতে গেলে গলায় ব্যথা পায়, খাইতে পারে না, তার ফিডিং প্রবলেম আছে কিনা, আনএবল টু ফিডিং অর লস ফিডিং, অ্যান্ড বাচ্চা এক্সেস ক্রাইং, কান্নাকাটি করে। তো এই ধরনের কমপ্লেন করার পরে যখন বাচ্চা রাইনোজ বলতেছে, কাশি বলতেছে, গলা ব্যথা বলতেছে, তার ড্রোলিং এর হিস্ট্রি থাকতে পারে, তখন আমরা বাচ্চাটাকে অরাল কেভিটি এক্সামিনেশন করবো। জাস্ট আমরা যদি তাকে বাচ্চাটাকে হা করে টর্চ দিয়ে দেখি, টাং ডিপ দেখলে আরো ভালো, দেখলেও আমরা দেখতে পারবো যে ফেরিংসটা রেডনেস আছে। এবং যদি আমরা টনসিল দেখতে পারি, দুই পাশে দুইটা টনসিল আছে, তাহলে আমরা দেখবো যে টনসিলে কিছু হোয়াইট স্পট, পেস বা পাস এই ধরনের থাকতে পারে। তো এটাই হলো টনসিলাইটিস, এবং এটা তার ফার্স্ট অ্যাটাক হতে পারে এবং দেখা গেল তার এটা রিপিটেড অ্যাটাক হতে পারে। এখানে বাচ্চার বয়স একটা ইম্পর্টেন্ট। তখন বাচ্চার বয়স এই জন্য ইম্পর্টেন্ট যে তার এই যে ফেরিনজাইটিস অথবা বাচ্চার যে টনসিলাইটিস বা সোর থ্রট, তার অর্গানিজম এর যদি less
than 5 year হয়, most etiology is bacterial, mainly group A beta hemolytic streptococci. তাহলে এই বাচ্চার ক্ষেত্রে আমরা কি ইনভেস্টিগেশন দেব? আমরা তাকে একটা জাস্ট কমপ্লিট ব্লাড কাউন্ট দিস এনাফ। যদি এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকবে। If it is a viral infection, the count may be normal. And আর কোনো ইনভেস্টিগেশন দরকার নাই, আপনি চাইলে সুট থ্রট অর গ্রাম স্টেন কালচার দিতে পারেন। আপনি মনে করলে একটা অ্যাসোটেট দিতে পারেন, ইউজুয়ালি প্রয়োজন নেই। তো এই বাচ্চার ম্যানেজমেন্ট কি হবে? এই বাচ্চার ম্যানেজমেন্ট হবে আমরা তাকে একটা অ্যান্টিবায়োটিক দিব। অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি ফেনক্সিমিথাইল পেনিসিলিন, যেটা অরাসিন কে আর পেনবিক নামে পাওয়া যায়। আমরা এটা বাচ্চার বয়স যদি 5 to 15 ইয়ার হয় তাহলে 250 মিলিগ্রাম 6 আওয়ারলি ফর 10 days, অর্থাৎ 250 মিলিগ্রাম 6 আওয়ারলি ফর 10 days। জ্বরের জন্য প্যারাসিটামল দিব, একটা অ্যান্টিহিস্টামিন দিব, আমরা সেরাপেরাট্রল দিতে পারি, সেপটিজিন, লেভোসেপটিজিন, লোরাটাডিন, হিস্টাসিন, এই জাতীয় এগুলো আমরা প্রেসক্রাইব করতে পারি। আর আমরা তাকে একটু কুসুম গরম পানি খেতে বলবো এবং নর্মাল স্যালাইন দিয়ে, যেটা নর্মাল স্যালাইন ড্রপ আকারে পাওয়া যায়, এটা তোলায় ভিজিয়ে নাক পরিষ্কার করে দেবে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যান্ড বাচ্চাকে রিঅ্যাসুরেন্স করবো এবং তাকে আমরা 3 দিন 5 দিন করে ফলো আপ আসতে বলবো। যদি মাদার গেভ হিস্ট্রি অফ রিকারেন্ট টনসিলাইটিস, যে তার বারবার এরকম সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় লং টার্ম প্রোফাইলাক্সিস দিয়ে থাকি। এই বাচ্চাটা এটা কিন্তু জ্বরের একটা কারণ। আর যদি দেখা যায় যে জ্বর বাচ্চা 3 দিন 4 দিন লেস দেন 7 days ফিভার নিয়ে আসছে, কিন্তু তার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কোনো ফিচার নাই, তার কোনো কাশি নাই, গলা ব্যথা নাই, আমরা হিস্ট্রি দেখলাম তার কোনো পেটে ব্যথা আছে কিনা, তার কোনো ইউরিনারি সিমটম আছে কিনা, তার কোনো ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কোনো ফিচার আছে কিনা। যদি থাকে সেই ক্ষেত্রে আমরা তাকে একটা ইউরিন আরই এবং সিএস দিব, আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম কেওবি দিব। রাফলি এইটুকুই দিয়ে আমরা ইউরিনারি কমপ্লেনের জন্য, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন 2 ধরনের, একটা হলো অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, দ্যাট ইজ আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, another is cystitis, that is lower urinary tract infection. In case of acute pyelonephritis, there is fever, vomiting, abdominal pain, flank pain maybe, but এই ক্ষেত্রে কিন্তু আপনার ইউরিনারি সিমটম নাও থাকতে পারে, যে ডিউরিয়া, সে প্রস্রাব করতে গেলে ব্যথা পায়, অথবা তার ফ্রিকুয়েন্সি অফ পিকচুরেশন, অথবা হেমাচুরিয়া, ইউজুয়ালি আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে থাকে না। But in case of cystitis or lower UTI, there is a increased frequency, urgency of micturition, and there may be hematuria, abdominal pain, fever, vomiting may also present. In case of UTI, what will be treatment? We will start an empirical antibiotic. There are several antibiotics for UTI. You may prescribe ciprofloxacin, cefixime, cefuroxime, nitrofurantoin, cotrimoxazole. These are the choice of antibiotic. If this is complicated UTI, patient is sick, very sick, fretful, and high grade temperature, well-being not good, patient cannot eat, vomiting, and this patient may need hospitalization. So you may refer this case, and this may need injectable antibiotic. And
When you receive the culture sensitivity report, then you will give treatment according to culture sensitivity report. And another cause, fever without source. তো দেখা গেল এই ধরনের কোনো সিমটম তার নাই, তখন আমাকে বাচ্চার মাকে জিজ্ঞেস করতে হবে অথবা বাচ্চার মা বলবে তার এই জ্বরের সাথে তখন আমাদের পা থেকে মাথা পর্যন্ত আদার কোনো ইনফেকশন আছে কিনা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। সেই জন্য ওই টার্মটাকে বলা হয় ফিভার উইদাউট এ সোর্স। I again repeat, when a child presents fever for less than 7 days and differential diagnosis, pharyngotonsillitis, urinary tract infection, and third one is fever without a source. ফিভার উইদাউট এ সোর্স, তখন আমাকে দেখতে হবে কোনো সোর্স আছে কিনা। আমাকে পা থেকে মাথা পর্যন্ত যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমরা যদি মাথা উপর থেকে চিন্তা করি, ইফ দেয়ার ইজ এন হিস্ট্রি অফ কনভালশন আছে কিনা, বাচ্চার কোনো লেভেল অফ কনশাসনেস অল্টার্ড আছে কিনা, তাহলে আমরা মেনিনজাইটিস এনকেফেলাইটিস চিন্তা করব। যদি বাচ্চার কোনো কানে ব্যথা, এক্সেস ক্রাইং থাকে, আমরা হয়তো অ্যাকুট ওটাইটিস মিডিয়া চিন্তা করব। ইফ দেয়ার ইজ and other thing. And after that, and this is but the sepsis same একটা টার্ম আছে, sepsis। দেখা গেল there are 2 or 3 organ involvement এবং কোনো কনক্লুশনে পৌঁছা যাচ্ছে না, আমরা তখন এটাকে sepsis বলে থাকি। সেই ক্ষেত্রে you refer the patient, it needs hospitalization. And another mother complained, my child has long-term temperature for more than 7 days. If temperature more than 7 days, if I previously mentioned, those diseases will be included, and again with it may be enteric fever. When it crosses 7 days, you will suspect enteric fever, malaria, and along with tuberculosis, kalajor, etc. Usually when fever more than 14 days, we suspect tuberculosis, kalajor. And what is the clinical feature of enteric fever? In case of enteric fever, fever will rise a step ladder pattern. Step ladder মানে মইয়ের মতো একটা মই বারের প্যাটার্নটা হয়, মা 3 দিনের দিকে বাচ্চাটা আরো বেশি সিক হয়ে যাচ্ছে। এটা in case of enteric fever, there is fever rises day by day, patient become more sinning and fretful, more sicker. And other feature, patient may have abdominal pain. Patient may present with altered sensorium, headache. In case of enteric fever এর যে প্যাথোলজি, এখানে অ্যান্টিবায়োটিক জীবাণুটা কিভাবে ঢুকে, এটা ফিক oral route, water or food, street food and contaminated water. These are the source of enteric fever. So there is history of street food taking, history of unsafe water taking. After taking the enteric fever organism through water or food, it go to stomach, and stomach যে lymphadenitis প্রসেসের মাধ্যমে এটা ব্লাডে যায়। This is called primary viremia, comes to blood. This is called secondary viremia. After secondary viremia, then fever comes. So during secondary viremia, it may goes to liver, spleen. There may be mild hepatomegaly, mild splenomegaly. And enteric fever causes GIT hemorrhage, ulceration,
so there may be abdominal pain, and it goes to CNS, organism goes to CNS, so there may be headache, vomiting. These are the features of enteric fever. When you suspect enteric fever, what is the investigation? Complete blood count, and findings is leukopenia with relative symptocytosis. Blood culture, if patient present less than 7 days, and after 7 days you can also give stool culture and viral test when 7 days completed. And what will be choice of antibiotic? You can give cefixime, azithromycin, cefixime 20 milligram per kg per day. This is 10 milligram per kg per dose, 12 only for 7 to 10 days. Azithromycin 10 milligram per kg per dose, single dose, 7 days. If patient become more sick or not improved, there may be parenteral antibiotic may be needed, injection safety 100 milligram per kg. You should refer the patient. If not into oral antibiotic, if patient needs injectable antibiotic, please you refer the patient to hospital. This is the enteric fever. And again with pediatrics dose is an important. এবং প্যারাসিটামল এটা আপনার সবসময় লাগবে। সুতরাং প্যারাসিটামলের ডোজটা আমি বলে দিই। প্যারাসিটামলের ডোজ হলো 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, 6 আওয়ারলি আর 8 আওয়ারলি। মা আশা করবে যে স্যার প্যারাসিটামল তো খাওয়ালাম, খাওয়ানোর পরে তো আবার জ্বর এসে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে 3 ঘন্টা 4 ঘন্টা পরে আবার জ্বর এসে যাচ্ছে। সুতরাং অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল কিন্তু 6 ঘন্টার আগে দেওয়া যাবে না। এক্ষেত্রে আপনাকে বলতে হবে যে টেপিড স্পঞ্জিং। হোয়াট ইজ টেপিড স্পঞ্জিং? একটা টাওয়েল অথবা গামছা কুসুম গরম পানিতে চুবিয়ে এটাকে চিপে তারপর সে তার পেট, পিঠ, গলা, একজিলা, ঘাড়, হাত, পা, সারা শরীর আস্তে আস্তে মুছে দিবে। অনেকেই পানি দিয়ে রাখে, পট্টি দিয়ে, জল পট্টি বলে, পানি ন্যাকড়াতে ভিজিয়ে কপালে দিয়ে রাখে। এই অনেকক্ষণ দিয়ে রাখলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। কেউ আবার পানি কন্টিনিউ যেতে থাকে মাথায়। আইডিয়াল স্পঞ্জিং ইজ আইডিয়াল। কুসুম গরম পানি দিয়ে সারা শরীরে স্পঞ্জিং করে দিবে। তাহলে 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ প্যারাসিটামল 6 আওয়ারলি। যদি জ্বর না একবার খাওয়ালো সকালে, দুপুরে জ্বর আসে নাই, খাওয়ানো দরকার নেই। আবার রাতে জ্বর আসলে রাতে দিবে। সর্বোচ্চ 6 আওয়ারলি ইন্টারভ্যালে দেওয়া যাবে। তো এটা মনে রাখার জন্য 8 কেজি বাচ্চার জন্য এক্সামিস আপনি এটা মনে রাখতে পারেন। আপনার কাছে একটা বাচ্চা আসলে 3 বছর বয়স, 3 বছরে 12 কেজি হতে পারে, আপনি 1.5 করে দেন, ওজনটা আপনি মাপলেন। আপনি আপনার চেম্বারে লিখে রাখতে পারেন যে প্যারাসিটামল 1 TS ফর 8 কেজি, 8 কেজির জন্য এক্সামিস আপনি মনে রাখতে পারেন। 15 মিলিগ্রাম পার কেজি ডোজ ইজ গুড। Another fever more than 7 days, one DD is enteric fever, another it may be malaria. So malaria high index of suspicion, geographical সে কোন এরিয়া থেকে আসছে। বাংলাদেশের কিন্তু আপনার সবগুলো জেলায় 63টা জেলায় ম্যালেরিয়া এন্ডেমিক বলা হয়েছে। সুতরাং এটা যে কোনো সময় থাকতে পারে। আপনারা জানেন যে আমাদের একজন ডাক্তার, তার জ্বর আসে, জ্বর আসার পরে সে আস্তে আস্তে খারাপ হতে থাকে, তার অনেক ইনভেস্টিগেশন চলে, তার লাস্টে তার কনভালশন হয়, পেশেন্ট তার লেভেল অফ কনসিয়াসনেস অল্টার্ড করে। তার সব পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কিন্তু তার ম্যালেরিয়ার পরীক্ষা করা হয় নাই, কেউ চিন্তা করে নাই। পরবর্তীতে লাস্টে কেউ একজন চিন্তা করে তাকে ম্যালেরিয়ার পরীক্ষা দেওয়ার পরে তার রিপোর্ট আসে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। বাট রিপোর্টটা কখন আসে? যখন সে ডাক্তার মারা যাওয়ার পর। এটা কিন্তু আমাদের বাংলাদেশের একটা ঘটনা। সুতরাং একটা সিম্পল টেস্ট, ব্লাড ফর এমপি,
ম্যালেরিয়াল প্যারাসাইট, ব্লাড ফর এমপি, আপনি যে কোনো জ্বরেই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ম্যালেরিয়ার সিমটম এরকমই, জ্বর থাকবে, চিলেন রাইগর থাকতে পারে, হেডেক থাকতে পারে, পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, লেভেল অফ কনসিয়াসনেস অল্টার্ড হতে পারে। দিস ফিচার, if this patient traveling history is important, সে কোনো চিটাগাং হিল এরিয়া বা সুনামগঞ্জ বা এই ধরনের কোনো পাহাড়ি এলাকা, সে শেরপুর, এগুলো সে ভ্রমণ করে আসছে কিনা, আপনি র্যান্ডমলি দিতে পারেন ব্লাড ফর ম্যালেরিয়াল প্যারাসাইট, এটা দিতে ভুলবেন না। সেকেন্ড হলো, এই জ্বরটা যদি আপনার মোর দেন 14 days, আপনি তখন, আমাদের দেশে টিউবারকুলোসিস মোস্ট কমন, আপনি এটা মাথায় রাখবেন। আপনি একটা চেস্ট এক্সরে দেন তাকে, চেস্ট এক্সরে দিলে যেটা হবে, তখন নিউমোনিয়ার কারণে ওই জ্বর হতে পারে, সেটা অ্যাবসলিউট হয়ে যাবে। এবং চেস্ট এক্সরে দেখে আপনি টিউবারকুলোসিসের কোনো ফাইন্ডিংস পেতে পারেন। সুতরাং টিউবারকুলোসিসের জন্য আপনি একটা চেস্ট এক্সরে, একটা এমটি মন্টুক্স টেস্ট দিতে পারেন। আর আপনি তো সিবিসি দিচ্ছেন, এখান থেকে এসআর রিপোর্ট পেয়ে যাবেন। অ্যান্ড পেশেন্টের কোনো কন্ট্যাক্ট হিস্ট্রি আছে কিনা, তার জিজ্ঞেস করতে হবে যে আপনার বাড়িতে কোনো কাশির রোগী আছে কিনা, বাচ্চার বাবা মা দাদা দাদি, অথবা বাড়ির আশেপাশে কারো কোনো যক্ষা বা টিবি রোগ ধরা পড়ছে কিনা, ধরা পড়লে সেটা কতদিন হয়েছে, এবং সে ওষুধ খাচ্ছে কিনা। এই ধরনের একটা এভিডেন্স যদি পেয়ে যান, তাহলে আপনি টিউবারকুলোসিস ডায়াগনোস করা সহজ হবে। সেই ক্ষেত্রে আপনি পেশেন্টটাকে একজন স্পেশালিস্টের কাছে রেফার করে দিলে, হ্যাঁ, এবং আপনি এই ধরনের যে লিখে দেন মেবি টিউবারকুলোসিস, তাহলে এটা আরো সুন্দর। হ্যাঁ, সুতরাং আমরা একটা পেশেন্টকে যেন একটা প্রপার লাইন আপ করতে পারি ট্রিটমেন্টের, দ্যাট উইল বি আওয়ার সাকসেস।